তারেক জিয়াকে হত্যা করে দেশি বিদেশি পরিকল্পনায় রাষ্ট্রীয় ক্ষমতা স্বাধীনতা বিরোধী জামাতিদের হাতে তুলে দেওয়ার জন্য যে ফাঁদটা পাতা হয়েছিল, তারেক রহমান বেঁচে গেছে অল্পের জন্য, সেই ফাঁদে পা দেয় নেই। উনি ধৈর্য সহকারে দেশে, মূল বাধা ছিল কি? শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার। তারা চলে যাওয়ার পরও 1.5 বছর তারেক জিয়া দেশে আসতে পারে নাই। বেগম জিয়া মারা গেল, জিয়া পরিবারে কোকো, তারেক জিয়ার যে একমাত্র ভাই ছিল, কোকো মারা গেছে। এখন জিয়া পরিবারে, বা শুধু জিয়া পরিবার বললেন না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলতে পারেন। যেমন ধরেন, এখন আমরা কেন সমর্থন দিয়েছি, সমস্ত বামপন্থী 22টা দল কেন সমর্থন দিয়েছে, কেন সমস্ত এই দেশের মানুষ তারেক জিয়াকে সমর্থন দিয়েছে? রাজাকার, আলবদর, আল শামস, 71-এর পরাজিত শক্তি, তারা বাংলাদেশটাকে দখল করিয়া এখানে পাকিস্তানি শাসন কায়েম বা তালেবানি শাসন কায়েমের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আমাদের হাতে আর কোনো প্রকার তারেক জিয়া ছাড়া আর বিকল্প ছিল না। সেই কারণেই তো আমরা নিজেরাও তারেক জিয়াকে বকাবকি করেছি। একটা কাপুরুষ, সেক্টর কমান্ডারের ছেলে, সেনাপ্রধানের ছেলে, সাবেক প্রেসিডেন্টের ছেলে, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছেলে, এত ভীতু কেন? কিন্তু ডালমে কুচ কালা হয়, পুরা জাতি আমরা পাকিস্তানের বেনজির ভুট্টোকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেরকম একটা ঘটনার বাংলাদেশের মানুষ অল্পতে বেঁচে গেছে। আমরা এখন চারিদিক থেকে যে সমস্ত তথ্য পাইতেছি, আচ্ছা দেখেন, বাংলাদেশে যতবার তত্ত্বাবধায়ক সরকার আসছে, 3 মাসের বেশি ছিল, 3 মাসের বেশি ছিল না। এবারকার যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, যাকে বসানো হয়েছিল, সে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আমেরিকা, ইউরোপ, এই এলাকার দালাল, একটা বিশ্বের স্বীকৃত দালাল। তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে উনি কম করে হলে উনি 20 কোটি লোকের মধ্যে 10 কোটি লোকের পরিবারে অশান্তি সৃষ্টি করে রাখছে বাংলাদেশে, শুধু সুদি কারবার করিয়া। 30, 01, 02, 03। আচ্ছা, এই যে 3টা জিরোর ফর্মুলার কারণে তাকে শান্তি পুরস্কার দিয়েছে। আচ্ছা, জিরো যদি 01, 02, 03 এভাবে আপনি যদি মিলিয়ন মিলিয়ন জিরো দেন, এটার কোনো মান হইতে পারে? বলেন। জিরোকে জিরো, 0 + 0, 0 - 0, গুণ যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যাই কেন না করেন জিরোকে, সেই জিরো অতীত হবে। জিরো তো জিরোই থাকবে। একটা 1 না থাকলে পারে জিরোর তো কোনো মূল্য নাই। ন্যূনতম পক্ষে একটা 1 তো থাকতে হবে। 1 0। আচ্ছা, পাশে যদি বাম পাশে আপনার 1 থাকতে হবে, একটা 1 দিলে কত হবে? 10। 2 0, তাহলে হবে 100, কিন্তু 1 একটা থাকতে হবে। 3 0, কিন্তু 1 একটা আপনার থাকতে হবে।
তাহলে কত হবে 1000। উনি তো শুরুতেই ভুল করছে, উনি তো শুরুতেই তার ফর্মুলা বলে দিতেছে 30, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন জিরো দিলে জিরোই হয়, জিরোই হচ্ছে তার ফর্মুলা। যে লোকটা বাংলাদেশের 8 কোটি মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করে রাখছে এই ঋণ দেয়া, বাংলাদেশের কোনো ব্যাংক 98% ঋণ আদায় করতে পারে নাই। ঋণ খেলাপি হয়ে যায়, মামলা মোকদ্দমা হয়, কোর্টে যেতে হয়। গ্রামীণ ব্যাংকের নেহায়েত দরিদ্র মানুষগুলোকে উনি যে লোন দিয়েছে 98% সুদ আসল কালেকশন করে ডক্টর ইউনূস, কিন্তু কোনো মামলা করতে হয় না, কোর্টে যেতে হয় না। আগে যেমন জমিদার কাবুলিওয়ালা রাজা বাদশারা টাকা আদায় করত, ওনার আবার আদায়টা হলো এই সিস্টেম। আপনি টাকা দিতে পারবেন না, কিস্তি দিতে পারবেন না, আপনার ঘরের টিন বেচে তারা সাথে সাথে নিয়ে চলে আসবে তার লোকজন। সিস্টেম করা আছে, থানা প্রশাসনে যে তো আর উনি ওই পাবে না, কোনো বিচার পাবে না, কারণ ওই যে ডকুমেন্টস আছে। কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেই, বিশাল একটা বাহিনী সৃষ্টি করছে ডক্টর ইউনূস সারা দেশে। গ্রামীণ ব্যাংকের আইন আছে, ঠিক আছে, আমি কিস্তি নিচ্ছি, দিতে পারতেছি না, দেই নাই, কিন্তু ডক্টর ইউনূস সে আইন মান্য করে মামলা করে না। তারা আইন কার্যকর করে নিজে। আপনার গরু বিক্রি করে টাকা নিয়ে নিবে, ঘরের টিন বিক্রি করে টাকা নিয়ে নিবে, না হলে আপনার বোর শাড়ি কাপড় চোপড় যা আছে বিয়ের, এটা দেখা কথা, এগুলো বিক্রি করে টাকা নিয়ে নিবে। আর যদি আপনি টাকা দেওয়ার ভয়ে এলাকা ছেড়ে পালাইয়ে যান, আপনার ভিটে বাড়ি বিক্রি করে আপনার টাকা নিয়ে নেবে। এই পৃথিবীতে নিজের হাতে আইন তুলে নিয়ে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র সৃষ্টি করে গ্রামীণ ব্যাংক এখনো চলতেছে 98% কালেকশন। 98% না, 100% কালেকশন, যেটা পৃথিবীর কোনো দেশেই নাই। কারণ ওনার লোক মারা গেলেও টাকা আছে, মারা গেলে ওই যে ঘর বাড়ি যা আছে বা পরিবার পরিজন আছে এদের কাছ থেকে ওইভাবে আদায় করা হয়। আচ্ছা, যাই হোক, যেখানে বলতেছিলাম যে এই হলো ডক্টর ইউনূস, এই হলো ডক্টর ইউনূস আন্তর্জাতিক দালাল। আচ্ছা, উনাকে আইসা এই 5ই আগস্টের পরে উনাকে আইসা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো, খুব ভালো কথা। কিন্তু ডক্টর ইউনূসকে আমরা এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য পাইতেছি। আমরা তো এতদিন খালি গালাগালি করছি ডক্টর ইউনূসকে, কিন্তু এখন যে ডকুমেন্টসগুলো চারিদিক থেকে আমাদের হাতে আসতেছে, এখন আর ইউনূসকে গালি দেওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, আছে। সে একটা কাজ করতে পারত, সে যখন এই ক্ষমতাটায় বসা পরে দেখলো যে এখানে একটা মেটিকুলাস ডিজাইন আছে, যে ডিজাইনটা হলো যে রাজাকার আলবদর আলসাম স্বাধীনতা বিরোধী শক্তি এবং পাকিস্তান তুরস্ক, এই চক্র বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আমাকে তুলে দিতে হবে। এর জন্য যা কিছু করা, তারেক জিয়াকে হত্যা থেকে শুরু করে আরো যা কিছু করার সব করতে হবে, তারাই করবে, কিন্তু আমাকে বসে বসে দেখতে হবে। তাহলে এখন একটাই মাত্র অপরাধ আমরা পাইতেছি, কার? একটা মাত্র অপরাধ আমরা পাইতেছি ডক্টর ইউনূসের। আপনি যখন এই মেটিকুলাস ডিজাইনটা দেখলেন, আপনি এটার অংশ হলেন কেন? আপনি
দেশ ত্যাগ করতেন, যে না আমি এর মধ্যে থাকবো না। কিন্তু তাকে বলা হয়েছিল ডক্টর ইউনূসকে যে আপনি এই চেয়ারে বসা থাকবেন, যা বলতে বলবো আমরা তাই বলতে হবে, যা করতে বলবো তাই করতে হবে, আর আপনার ব্যক্তিগত যা চাওয়া পাওয়া আছে, আপনি যাহা কিছু চান, 666 কোটি টাকা মাপ, 12,360 কোটি টাকা মাপ, আপনি গ্রামীণ ব্যাংকে আরো 10-15% নিয়ে নেওয়া, আবার আপনার ওই যে 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো ট্যাক্স দিতে হবে না সরকারে, তারপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ যে বিদেশে লোক পাঠায় এটাকে কি বলে, আরে আদম ব্যবসার লাইসেন্স, ট্রাভেলসের, এটা নেন। বা অর্থাৎ এক কথায় শেষ যে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে যাহা কিছু নিতে চান আমরা প্রতিবাদ করব না, আপনি সব নেন। তো ডক্টর ইউনূস তখন এই অপশনটাই বেছে নিয়েছে যে ওনার যা কিছু প্রয়োজন, তার মামলা মোকদ্দমা শেষ করার থেকে ব্যক্তিগত আখের গুছানো যাহা কিছু দরকার উনি এটাকে ধারণ করেছেন। আর দেশ শাসনের ব্যাপারে এরা যা বলেছে সে তাই করেছে। ডক্টর ইউনূস ছিল ওখানে একটা পুতুল, ওই যে তাকে এই স্বাধীনতা দিয়েছিল এই চক্র যে আপনি এগুলো করেন, কিন্তু আমরা যা করব তা লিখে দিব, যা তা বলতে হবে, যা করতে বলবো তা আমাদেরটাও করতে হবে। নির্বাচনের নাম নেওয়া যাবে না। নির্বাচন যখন আমরা বলবো তখন হবে। এই দেশ এবং ডক্টর ইউনূস এই স্বাধীনতা বিরোধীদের হাতে জিম্মি ছিলেন উনি নিজেও 18 মাস। আমরা বাইচে গেছি যে কিভাবে বাঁচছি বা ক্ষমতাটা কেন এই স্বাধীনতা বিরোধীদের হাতে গেল না, সেটা আমি তারেক জিয়া হত্যা করে যে ক্ষমতা গ্রহণ করার যে মেটিকুলাস ডিজাইনটা ছিল, এক খণ্ড আগে করছি, প্রথম পর্ব, এটা হলো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব তো শেষ হলো না, তাহলে মূল রহস্যটা আমি তৃতীয় পর্বে আমি পরিপূর্ণভাবে তুলে ধরতেছি। আচ্ছা, তাহলে কিভাবে তারেক রহমান বেঁচে গেল? বেনজির ভুট্টোর মতো তাকে হত্যা করা হলো না, হত্যাকাণ্ডের হাত থেকে সে বেঁচে গেল। কিভাবে ডক্টর ইউনূস বাধ্য হয়ে নির্বাচনটা দিলেন? জাতিও বেঁচে গেল, কিন্তু জাতি বাঁচলেও পুরা বাঁচে নাই। ৭৭টা আসন যুদ্ধ অপরাধী রাজাকার দলদেরকে দিতে হয়েছে, এটা কম্প্রোমাইজই দেওয়া হয়েছে, না দিয়ে কোনো উপায় ছিল না, কারণ তারা তো নিবে পুরাটাই। সেইখানে ভারতের একটা শক্তিশালী ভূমিকা, আমেরিকার সাথে ফাইট, এর কারণে এখন তারেক যে বাঁচলো কিভাবে? কি ভারত বাঁচাইছে? না, তারেক জিয়াকে কে বাঁচাইছে সেটাও আমি বলতেছি। আর ভারতের কারণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং তারেক যে ক্ষমতায় আসছে সেটাও আমি বলতেছি, কিন্তু সেটা এই পর্বে হইতেছে না।
আমি এই যে পরের পর্বটায় তৃতীয় পর্বে বলতেছি, আপনারা দেখতে থাকেন ধারাবাহিকভাবে। এটা হলো দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে যাইতেছি আমি, কারণ 15 মিনিট হয়ে গেছে।